অদিতি, তোমাকে স্বাগতম। তোমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তোমার পরিচয় কি, তুমি আমার সাথে কিভাবে এরকম মজা করে আড্ডা দাও। তুমি আজকে আমাকে একটু বলো তোমার পরিচয় কি, সবাই জানুক। থ্যাংক ইউ লোচন আপু। আমার পরিচয়, আমার নাম অদিতি দে। আমি লন্ডনে বেসড। আমি একটা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। আহ, লন্ডনে এসেছি প্রায় 20 বছরের উপরে হয়ে গেল। আহ, এই তো, আমি অরিজিনালি ঢাকা থেকে, ঢাকায় জন্ম, ঢাকাতেই বেড়ে ওঠা। আহ, বাংলাদেশকে খুব মিস করি সব সময়, প্রতিক্ষণে, প্রতি প্রতি মুহূর্তে। তো সেই আর কি, সেই প্রচেষ্টা থেকে একটু দেশের জন্য একটু কথা বলা, দেশের জন্য কিছু করা। তো সেই কারণেই আর কি আপনার সাথে পরিচয় তো আমাদের অনলাইনে, আমাদের আহ অবশ্যই রকিব ভাইয়ের থ্রুতেও। তো বিভিন্ন অনেকগুলাই মানে কমন সোর্স আছে আপনাদের আমাদের পরিচয়ের। তো ওইভাবে আপনার সাথে পরিচয় এবং ওইভাবে আগ্রহ জন্মানো যে দেশকে নিয়ে একটু কথা বলা, বা দেশের যে সাম্প্রতিক পরিস্থিতি, সংকট, সেগুলো নিয়ে একটু আলোচনা করা, এবং সেখান থেকে উত্তরণের যদি কোনো পথ বের হয়ে আসে দুজনের আলোচনার মাধ্যমে। এবং আমি আমার কিছু তথ্য বা কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করে, এবং একইভাবে আপনার কাছ থেকেও কিছু জানা, এবং সে ব্যাপারে আর একটু কথা বলা, এই আর কি। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড অদিতি, তুমি মোটামুটি। তোমার তুমি তোমার কথায় বললা যে দেশ থেকে এসছো প্রায় 20 বছর, কিন্তু দেশের জন্য তোমার যে মায়া মমতা এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে যে ইন্টারেস্ট, সেটা তোমার রয়ে গেছে। এই মুহূর্তে কি অবশ্যই। দেখছো দেশে? আমি বিশেষ করে দেখলাম হচ্ছে গিয়ে চিন্ময় প্রভুর ইয়েটা, শুনানিটা হলো না ঠিক মতো। তুমি কি এই জিনিসটা লক্ষ্য করেছো? হ্যাঁ, চিন্ময় দাস বা চিন্ময় ব্রহ্মচারীর এটা তো আজকে তো সেকেন্ড ডে হলো। প্রথম দিন তো তাকে জামিন শুনানির একটা মানে কাইন্ড অফ একটা আইওয়াশ হয়েছে, একটা শুনানির মতো একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, কিন্তু জামিন তো, বেল ডিনাই করা হলো। তো আমি যদিও আইনের ছাত্রী নই, কিন্তু তারপরেও কিছুটা মানে নলেজ অবশ্যই লয়ের ব্যাপারে আমাদের মোটামুটি ধারণা কম বেশি সবারই আছে। তো সেখান থেকে আমি আসলে বুঝতে পারলাম না। প্রথম কথা হচ্ছে যে তাকে সিডেশন চার্জে ধরা হয়েছে। সো এই চার্জটা, যে চার্জে তাকে আটক করা হয়েছে, এই চার্জটা কতটুকু ভ্যালিড, সেটা নিয়েও আমার কিছু কোয়েশ্চেন আছে। কারণ আমরা জানি যে তাকে সিডেশন চার্জে ধরা হয়েছে, কিন্তু সেই চার্জের ব্যাপারে বিস্তারিত কোনো কিছু কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনো কিন্তু সেভাবে পরিষ্কার করে কিন্তু কিছু বলা হয়নি। প্রথম বা কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আহ এইটুকু জানি এবং এটুকু বিশ্বাস করি যে দেশের একজন নাগরিক হিসেবে প্রত্যেকেরই কিন্তু অধিকার আছে জামিন পাবার। সো আমি আসলে জানি না যে মানে এটা কি একেবারে কি মানে আনবেইলেবল কোনো অপরাধ কি চিন্ময় দাস করেছেন কিনা, আপনি কি অদিতি জানেন কিছু? অদিতি বিষয়টা হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত তো আইনের চোখে প্রত্যেকেই ইনোসেন্ট, তাই না? ইনোসেন্ট আনটিল সেটাই। প্রুভেন গিলটি। আমাদের জন্য অ্যালার্মিং যেটা হচ্ছে, তার পক্ষে কোনো উকিলকেই দাঁড়াতে দেওয়া হয় নাই। কোনো আইনজীবী তার পক্ষে লড়তেই পারছেন না। আহ, হ্যাঁ। একজন একজন চেষ্টা করেছিলেন, সেই ভদ্রলোকের গতকাল হ্যাঁ, ওই বাংলাদেশে সেদিন ওনার চেম্বার টেম্বার সব গুড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, ভাঙচুর করা হয়েছে এবং ভাঙচুর তাকে করা মারা হয়েছে। হয়েছে। উনি হ্যাঁ। একজন। আর এর আগে যিনি তার জন্য লড়তে যাচ্ছিলেন, রমেন রায়, উনি বর্তমানে হসপিটালে আছেনই। ওনার কোনো রকমের উন্নতি হয় নাই, ওনাকে এমন ভাবে মারা হয়েছে, ওনার মস্তিষ্কে নতুন করে আবার রক্তক্ষরণ হয়েছে এবং উনি আইসিইউতে আছে। তো মোটামুটি এই হচ্ছে গিয়ে চিন্ময়ের আইনি সুবিধা বা আইনি অধিকার প্রাপ্তির যে বিষয়টা নাগরিকদের, সে জায়গার অবস্থা এখানে। আমি কথা বলা বা তুমি কথা বলা খুব একটা কোনো ভ্যালু অ্যাড করছে না, কারণ গভর্নমেন্ট এই বিষয়ে উদাসীন। গভর্নমেন্ট চাচ্ছে না নাগরিক হিসেবে তার কোনো অধিকার রক্ষিত হোক। কিন্তু আমার কাছে এই ব্যাপারটাই পরিষ্কার নয় যে সিটিজেন চার্জটা আসলে কোথা থেকে আসলো। কারণ আমি শুনলাম যে মানে রাষ্ট্রদ্রোহ মামলা কোন কিসের উপরে বেস করে তাকে রাষ্ট্রদ্রোহ মামলাতে জড়ানো হলো, এই ব্যাপারটাই প্রথমত আমার কাছে পরিষ্কার না। যেটা আমি আপনাকে অলরেডি বললাম, মেনশন করলাম, যে এই ব্যাপারে কিন্তু সরকারের কাছ থেকে স্পষ্ট কোনো ওটা তো বক্তব্য তারা আসেনি। ওই যে অক্টোবর মাসের, আমি যদি ভুল না করে থাকি, অক্টোবর মাসের 28 তারিখে যখন সনাতনীদের সমাবেশ হয়, তারা বলছে পরের দিন, মানে দাবি করা হয়েছে কিছু পক্ষ থেকে তার বিরুদ্ধে বিএনপির একজন কর্মী বা নেতা
একটা কেস করেছে রাষ্ট্রদ্রোহ, যে তাদের ইসকনের পতাকা নাকি আমাদের পতাকার উপরে শো করা হয়েছে, এই জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। এখন মামলা করা এবং মামলাতে কেউ জড়িয়ে যাওয়া এগুলা দেশের স্বাভাবিক ঘটনা, আমি এই মুহূর্তে মনে করছি যে এগুলা চলবেই। কারণ হ্যাঁ একটা রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা সবই চলছে, এবং সনাতনীরা যেহেতু তাদের অধিকার নিয়ে প্রথমবারের মতোই আমি বলবো যে এমন একটা জায়গায় গিয়ে তারা পৌঁছেছে যে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তারা যখন 33% থেকে 7%-এ এসছে তখনও কিন্তু কথা বলে না। এখন আর তাদের কথা যাওয়ার বলেন। যাওয়ার জায়গা হুম, নেই। তাদের অবস্থা হচ্ছে গিয়ে হয় বাঁচো নয় মরো, এমন একটা অবস্থা। ওই হ্যাঁ, সনাতনীরা অ্যাবসলিউটলি। সনাতনীরা চিন্ময়কে সামনে রেখে একসাথে হচ্ছিলেন, যেহেতু সেহেতু তাকে কোনো না কোনো ভাবে নিবৃত্ত করা দরকার ছিল। আরেকটা বিষয় হ্যাঁ। যেটা হুম, আরেকটা বিষয় হুম, যেটা এটা বলাটা ঠিক হবে না, তবুও বলছি, এটা একটা ফুট নোটের মতন। কারণ আমরা 2024 সালে কাস্ট প্রথা নিয়ে কথা বলাটাই লজ্জাজনক। চিন্ময়, অবশ্যই। হ্যাঁ, চিন্ময় প্রভু, উনি চিন্ময় দাস বা চিন্ময় প্রভু, উনি নমঃশূদ্র কাস্টের। হ্যাঁ, তো উচ্চবর্ণের হিন্দু যারা আছে তাদের জন্য এটা একটা অ্যালার্মিং যে একজন নমঃশূদ্র তাদের নেতা হয়ে যাচ্ছে। তাকে সামনে রেখে বাকি সকল সনাতনীরা এক হচ্ছে, এটাও অনেক উচ্চবর্ণের হিন্দু সহজভাবে নেয় নেই। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর মিলে তার বিরুদ্ধে ওই কেসটা হয়েছে। এখন আইনি জিনিস আইনি প্রক্রিয়ায় লড়তে হবে, আইনি হ্যাঁ, প্রক্রিয়ায় লড়ার জন্য আইনজীবী লাগবে। হ্যাঁ। আমাদের কথা ওইটাই যে চিন্ময়কে আইনি সহায়তা নেওয়ার সুযোগ দেওয়া হোক, উনি আইনি প্রক্রিয়ায় আইনি জিনিস লড়ে যান। অ্যাবসলিউটলি। এবং তারপরে যদি তার বিরুদ্ধে আসলেই যদি অভিযোগ সত্য প্রমাণিত হোক, সেখানে হুম আইনের নিজস্ব ধারা বজায় রেখে আইনের যে রেগুলার ফ্লোটা সেটাকে মেনটেন করে তাকে যেটা শাস্তি তার প্রাপ্য, তাকে যদি পানিশ মানে করার প্রয়োজন মনে করে হুম সবকিছু ঠিক করে, হ্যাঁ, তো সেটা তখন করা হোক। আরেকটা ইন্টারেস্টিং খবর আমি আপনার সাথে শেয়ার করছি। অবভিয়াসলি মানে সঙ্গত কারণে আমি ডিসক্লোজটা আমি সরি সোর্সটা আমি ডিসক্লোজ করতে পারছি না, কিন্তু খুব হুম রিলায়েবল একটা সোর্স থেকে আমি এই খবরটাও পেয়েছি যে গতকাল রাতে চট্টগ্রামের মোটামুটি সমস্ত আইনজীবীদেরকে ফোন করে থ্রেট দেওয়া হয়েছে বা কাইন্ড অফ হুমকি দেওয়া হয়েছে, তারা যেন কেউ আজকে কোর্ট প্রাঙ্গণে যেন তাদের কাউকে দেখা না যায়। হুম 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 তো আপনি যদি খবরগুলো মানে যদি আমি আমি যেটা দেখেছি আর কি, সকাল থেকে খবরগুলো যেটা ফলো করলাম, আমি বুঝতে পারলাম যে সেখানে আসলে চিন্ময় দাসের পক্ষে দাঁড়ানোর মতো কোনো আইনজীবী আসলে ওখানে পাওয়া যায়নি, কোনো আইনজীবী ওখানে ছিল না। প্রথমত তো যে দুইজন আপনি যেটা মেনশন করলেন, দুজনকে পাওয়া গিয়েছিল, তাদেরকে তো মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, একজনকে তো হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের পক্ষ থেকেও এটা নিয়ে কোনো ধরনের কথা বা কোনো বিবৃতি কিছু দেয়া হলো না। তো আমার কাছে এটাই প্রশ্ন যে আহ আমি চিন্ময় দাসের বাকি সবকিছু যদি, তার নমশূদ্র পরিচয়, ইসকনের সাথে তার মানে অ্যাফিলিয়েশন, সবকিছু যদি আমি বাদও দিই, সবার আগে তো সে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক। নাগরিক তো নাগরিক, তার সেটাই নাগরিক সেটাই। অধিকারটা আমরা মানে কিভাবে এই সরকার ওই ওই অধিকারটা দিতে সরকার কি অক্ষম হচ্ছে না এই ক্ষেত্রে? গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো ধরনের সাম্প্রদায়িক হামলাকেই সংখ্যালঘু হামলা হিসেবে না দেখে এটাকে বরং রাজনৈতিক একটা রং দেওয়ার চেষ্টা করছে। এই হ্যাঁ, মুহূর্তে আমার এখানে বাজে হচ্ছে গিয়ে দুপুর 1:56, এবং রাত দেশে অনেক রাত। 2 ঘন্টা আগে আমরা একটা খবর দেখলাম যে সুনামগঞ্জের দোয়ারা বাজারে হিন্দুদের দোকানপাট লুট হচ্ছে এবং ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। এখন হ্যাঁ। এটাকে কি আমরা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখবো, যে হিন্দু মাত্রই আওয়ামী লীগ করে সেজন্য তাদের দোকান লুট করা, বাড়ি ভাঙচুর করা স্বাভাবিক ঘটনা, নাকি তারা সংখ্যালঘু বলে তাদের উপর আক্রমণ হচ্ছে সেভাবে দেখবো? এই কনফিউশনের জায়গা কিন্তু আমাদের প্রতি নিয়ত তৈরি আপু, হচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার অধিকার প্রত্যেকটি বাংলাদেশের নাগরিকের, প্রত্যেকটি সিটিজেনের আছে, সেটা বাংলাদেশের হোক, ইংল্যান্ডের হোক। এখন আমেরিকাতে আজকে ট্রাম্প ক্ষমতায় এসছে, কিন্তু আমেরিকান সিটিজেনদেরও কিন্তু অধিকার আছে যে রিপাবলিকান পার্টিকে সাপোর্ট করার। সেভাবে আমি বলবো যে বাংলাদেশের একজন নাগরিকেরও কিন্তু অধিকার আছে ইভেন জামাতে ইসলামীকে সমর্থন দেবার। যদিও আমরা জানি 71-এ তাদের কি ভূমিকা ছিল, তারপরেও যদি কেউ মনে করে যে তারা জামাতে ইসলামীকে সাপোর্ট দেবে, সেটা কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার। এবং হুম এই গণতান্ত্রিক অধিকারের কারণে
যদি ডক্টর ইউনুস ইউনুস সাহেব যেটা বলেছেন যে সমস্ত সংখ্যালঘু বা সমস্ত হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকেই নাকি ঢালাওভাবে আওয়ামী লীগের সমর্থক, তারা যদি, আমি যদি ধরেও নিই ওনার কথা সত্যি, ফর দ্য সেক অফ দি আর্গুমেন্ট, আওয়ামী লীগের সমর্থক যদি তারা হয়েও থাকে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ব্যবসা বাণিজ্য নষ্ট করা, তাদের উপরে আক্রমণ করা, এটা কতটুকু মানে জাস্টিফাইড? এটা কিভাবে জাস্টিফাইড হতে পারে? এখন অদিতি, ঘটনা হয়ে গেছে যেটা, মানে আমাদের সবকিছু এমন সরলীকরণ করা হয়। আমি প্রায় একটা কথা বলি, যেমন ব্যক্তি আমি, আমার সাথে আওয়ামী লীগের দূর দূর কি কোনো সম্পর্ক নাই। আমি কোনোদিন আহ, কোনো রাজনীতি করি না, আমি একজন অ্যাক্টিভিস্ট। এখন দেশের পক্ষে কথা বললে সেটা যদি আওয়ামী লীগের পক্ষে চলে যায়, বা আওয়ামী লীগের সমালোচনা করলে সেটা যদি বিএনপির পক্ষে যায়, আমাকে যদি এখন আওয়ামী লীগ বা বিএনপি ট্যাগ দেওয়া হয়, এটা মানুষের বোঝার ভুল, তাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে। আবার অনেকে চিন্তা করে যে জামাত ইসলামের সমালোচনা করা মানে ইসলামের সমালোচনা করা। হ্যাঁ। বিষয়টা তো তা না। না। জামাত ইসলাম তো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে না? তো সেটা সমালোচনা করা মানে ইসলামের সমালোচনা করা না, কারণ জামাত ইসলাম ইসলামকে বহন করে না। আমার ইসলাম বা তোমার ধর্ম তোমার সাথে, এটার সাথে অবশ্যই। রাজনৈতিক অবশ্যই। রাজনৈতিক জিনিসকে যারা জড়াচ্ছে তাদের বোঝাপড়ার জায়গার ভুল আছে। অবশ্যই। অবশ্যই ধর্ম আর রাজনীতিকে এক করার মানে এই ভুলটা, মানে আপনি ঠিকই বলেছেন, এই সরলীকরণটাই মানুষ এখন করে ফেলছে, যে ধর্ম আর রাজনীতিকে তারা এক করে দেখে ফেলছে। হ্যাঁ, যদিও দুটার কিন্তু অবস্থান কিন্তু পার্সপেক্টিভ কমপ্লিটলি। অবস্থান সবই কিন্তু আলাদা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সব একদম দুই দুই মেরুতে। হ্যাঁ, হুম, দুটাকে এক করে হুম, দেখার আসলে এখানে কোনোই কিন্তু অবকাশ নেই। হুম। কিন্তু আমি সেটাই সেটাই দেখছি, এবং এটাই দুঃখজনক যে ডক্টর ইউনূস উনি বাংলাদেশ সংস্কার, রাষ্ট্রের সংস্কার করবেন বলে উনি বসেছেন। গত 100 দিনে কি সংস্কার উনি করেছেন, আই অ্যাবসলিউটলি হ্যাভ নো আইডিয়া। আমি একটাই জিনিস দেখছি যে ল অ্যান্ড অর্ডার কমপ্লিটলি ব্রোকেন ডাউন, এবং হিন্দুদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিয়ে যথেচ্ছভাবে তাদের উপরে এই আক্রমণ, সংখ্যালঘুদের উপরে নির্যাতন, বা এই সব কিছুকে তারা আওয়ামী লীগের ওই ওই আমব্রেলাটার নিচে নিয়ে এসে তারা এটাকে ওইভাবে কালার দেবার যে চেষ্টা করছে, এটা খুবই দেখো খুবই দুঃখজনক। অদিতি, তুমি বিদেশে থাকো, আমি বিদেশে থাকি, আমাদের ব্যক্তিগত কারণে আমরা মাইগ্রেটেড, তাই তো? হুম। এখন তোমার আমার কিন্তু দেশে ইউনূস বসেছেন না কামরুদ্দিন বসেছেন না কামাল বসেছেন, এটাতে আমাদের কোনো মাথা ব্যথা সত্যিকার অর্থে নেই, আমার নাই। আমারও নেই। হ্যাঁ, আমারও আমরা নেই। আমরা চাই হচ্ছে গিয়ে দেশে মৌলিক অধিকার যেগুলো আছে, যেমন মানুষের নিরাপত্তা, তাই হুম। না? এর হুম। প্রথম জিনিস যেটা, এগুলা যদি ইউনূস সরকার এনশিওর করতে পারে, তোমার আমার অসুবিধা কোথায়? আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। আমাদের কথাবার্তাগুলো কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য না। না, আমাদের কথাবার্তাগুলো হচ্ছে গিয়ে দেশ যেন দেশের জায়গায় থাকে, দেশের মানুষ যেন শান্তিতে থাকে, সেই দেশের মানুষ জায়গায় যেন শান্তিতে থাকে এবং তাদের মৌলিক অধিকার, এটা আমি যেন রক্ষিত। অর্থনীতির ছাত্রী। অর্থনীতিতে যে 5টি মৌলিক অধিকারের কথা বলা হয়, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, হ্যাঁ, হুম, এই হুম, হুম, এই 5টি মৌলিক অধিকার নিয়ে মানুষ যেন ওইভাবে সুখে শান্তিতে থাকতে পারে, এটাই কিন্তু আমাদের একমাত্র টার্গেট। এবং অবশ্যই। সত্যি কথা বলতে, যখন রাষ্ট্র সংস্কার করবার মানে প্রমিস দিয়ে বা প্রতিজ্ঞা করে বা শপথ নিয়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় বসলো, আমি কিন্তু প্রথম কয়েকদিন, প্রথম 1 মাস অন্তত আমি খুব আশাবাদী ছিলাম, ভেরি ভেরি হুম, হুম, হোপফুল হুম, ছিলাম যে হ্যাঁ, রাষ্ট্রের মধ্যে সংস্কার আসলেই হচ্ছে। হুম, বাট হুম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আসলে সংস্কার তো কিছু আমরা দেখতেই পাচ্ছি না। মানে আমি অন্তত দেখতে পাচ্ছি না, আমি জানি না আর কেউ দেখতে পাচ্ছে কিনা, কিন্তু আমি যেটা দেখলাম যে এরকম ঢালাও ভাবে সংখ্যালঘুদের উপরে টানা নির্যাতন চলছে, হুম, আওয়ামী হুম। লীগ ট্যাগ দিয়ে সমস্ত, দেখেন এই মানে শিল্প সংস্কৃতি জগতের সমস্ত লোককে, এই যে আসাদুজ্জামান নূর, শমিকা আসার, এদের সবাইকে ধরে ধরে জেলে ঢোকানো হচ্ছে। সবাই একটাই, মানে একটাই কারণ, সেটা হচ্ছে এরা সবাই আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে ইনভলভ ছিল। ইনভলভ তো ছিল। আমার কথা হচ্ছে যে তারা আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার, এই সেই নানা রকম তকমা টকমা দিয়েছে। তো এখানে আমার প্রশ্ন হলো, তাহলে আওয়ামী লীগ গত 15 বছরে যে কাজগুলো করে এসছে, তার সাথে আসলে ইউনূসের এখনকার কাজের কি পার্থক্যটা? আমি তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। এটা ফ্যাসিজম তো তারাও করে যাচ্ছে। সেটা সেটা মানুষ নির্ধারণ করবে, আমরা দূর থেকে এগুলা নির্ধারণ করার কোনো সুযোগ সেভাবে নাই। আমরা শুধু যা চোখের সামনে আসে তাই হয়তো বিচার বিশ্লেষণ করি। যেমন আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী ছিলাম যে নারী উন্নয়ন যে কমিটি গঠন করা হয়েছে, আমি ভেবেছিলাম যে তারা আসার পরে একটা জিনিস হবে যে দেখো, নারী কোটা তো সম্পূর্ণভাবে 2018 থেকে রদ হয়ে গেছে। একদম। হুম। হ্যাঁ, নারী কোটাটা পুনর্বহাল হবে, আদিবাসী কোটাটা পুনর্বহাল হবে,
তারপরে ডিসেবলদের যে কোটা সেটা ডিসে- হুম, হ্যাঁ সমানুপাতিক হারে বাড়বে। এই জিনিসগুলো নিয়ে আমি আশাবাদী ছিলাম। আমি ভেবেছি যে আচ্ছা, সংস্কার হবে বলছে, এগুলো তো আসলে খুব ভালো জায়গা, এগুলো হুম, হওয়াই হুম, দরকার। হুম, হ্যাঁ, 2018-তে যেই পরিপ্রেক্ষিতেই নারী কোটা রদ হোক, নারী কোটা রদ হওয়াতে কিন্তু নারীর অংশগ্রহণ কমে গেছে, অনেক কমে গেছে, অনেক কমে অনেক গেছে। কমে গেছে। হুম, সেই ডাটাটা নিলেই দেখবা যে হয়তো আমার যতটুকু মনে পড়ে এটা সম্ভবত এরকম 23% থেকে 17%-এ নেমে গেছে হ্যাঁ, 6 বছরে, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। আমি হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ। এখন বলতে পারছি না, আমার সামনে ডাটাটা নাই। তো তারা যদি এই কাজগুলো প্রায়োরিটি দিয়ে, যে নিরাপত্তা বিধান করা, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া এবং দেশে যে ধরনের নৈরাজ্য চলছে সেগুলো বন্ধ করতে পারতো, আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, আমাদের কোনোই অসুবিধা নাই। আমাদের কোনো আমরা অসুবিধা তো নাই, আমরা বরং এটাকে স্বাগত জানাবো, আমরা বরং অ্যাপ্রিসিয়েট করবো এবং আমরা বরং অ্যাপ্রিসিয়েট বলবো। করতাম, অ্যাপ্রিসিয়েট হ্যাঁ, করতাম, বারবার অ্যাপ্রিসিয়েট করতাম, যদি আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনার জায়গাটাকে তারা যদি আঘাত না করতো, তাই না? আমাদের হ্যাঁ, সবচেয়ে কষ্টের জায়গা হয়ে গেছে সেটাই, যে দেখো বিজয়ের মাস শুরু হয়েছে অদিতি, আমাদের নিউজ পেপার গুলাতে বা মিডিয়াতে বিজয়ের মাস শুরু হলে যে ধরনের একটা ভূমিকা আমরা গত এত বছর দেখে এসেছি, যে আমাদেরকে মনে করিয়ে দেওয়া যে এটা তোমাদের আনন্দের মাস, এটা হ্যাঁ, তোমাদের প্রাপ্তির মাস, হ্যাঁ, এটা বাংলাদেশের অভ্যুদয়ের মাস, সেই ধরনের কোনো আয়োজন তুমি দেখবা যে বেশিরভাগ নিউজ পেপারে নাই। না, না, ওই জায়গায় তা হতো। এটা তো অবশ্যই। আমাদের আমাদের বাঙালি সত্তার সাথে, আমাদের বাংলাদেশি সত্তার সাথে, আমাদের জন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই জায়গাটাকে আমাদেরকে বারবার অস্বীকার করতে শেখানো হচ্ছে। শেখানো আমার হচ্ছে। আমার আপত্তি ওই জায়গাতেই। তোমাকে যদি আমি ছোট্ট করে বলি যে তুমি কি, আমার আর তোমার আজকে এখনো 3রা ডিসেম্বর, বাংলাদেশে হুম, হয়তো হুম। 4ঠা ডিসেম্বর শুরু হয়েছে। 3রা ডিসেম্বর 1971 সালে কি হয়েছিল, তোমার কাছে কি কোনো একটা ঘটনা মনে পড়ে? আমি একটা ঘটনা আপনাকে আমি শেয়ার করতে পারি। সেটা হলো, একটা সেকেন্ড, আমি একটু পেজটা বের করি। আমি প্রত্যেকদিনই একটু একটু করে ট্র্যাক রাখার চেষ্টা করছি, কারণ আহ, মানে সোশ্যাল মিডিয়াতে একটা পেজ আছে, মুক্তিযুদ্ধের গল্প শোনো। হ্যাঁ, সেই পেজটা ধারাবাহিক ভাবে কিন্তু প্রচার করে, মানে প্রকাশ করে যাচ্ছে যে বিশেষ বিশেষ দিনে তারা ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত বিশেষ বিশেষ দিনে কি কি সিগনিফিক্যান্ট কি কি ঘটেছিল সেই 1971-এ। তো সেখান থেকে আমি একটা ঘটনা আপনাকে বলি, সেটা হচ্ছে প্যারিসের অলি বিমানবন্দর, ঘড়িতে সকাল 11:30। লন্ডন থেকে উড়ে আসে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সিটি অফ কুমিল্লা বোয়িং বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। তো 5টি বিমান নিয়ে বিমানটি রোম ও কায়রো হয়ে করাচি যাবে। তো সেখানে থেকে পাইলট ওড়ার জন্য বিমানটি চালু করতেই পকেট থেকে পিস্তল বের করে একজন ফরাসি 28 বছর বয়সী একজন নাগরিক জাও কুয়ে ককপিটে গিয়ে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন, নইলে সঙ্গে থাকা বোমা দিয়ে পুরো বিমানবন্দর তিনি উড়িয়ে দেবেন বলে হুমকি দেন। তো এরপরে যেটা হয়, পাইলট ওয়্যারলেস থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিমানে 20 টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী তুলে নেওয়ার নির্দেশ দেন। এগুলো পাঠাতে হবে ভারতের শরণার্থী শিবিরে যুদ্ধাহত ও বাংলাদেশি শরণার্থীদের সহায়তায়, কোনো আপোষ চলবে না। 5 ঘন্টা ধরে কর্তৃপক্ষ নানাভাবে বোঝানোর চেষ্টা করেও জ্বর সিদ্ধান্ত থেকে এক চুল নাড়াতে পারেনি। তো আপনি চিন্তা করেন যে একজন ফরাসি নাগরিক, মানে তার তো আসলে বাংলাদেশ নিয়ে এতটা ভাবার বা এই রিস্কটা নেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। দরকার ছিল না। হ্যাঁ, কিন্তু তিনি নিয়েছেন। যাই হোক, তখন আসলে সময়টাই অন্যরকম ছিল, এটাই দুঃখ আর কি। এখন সময়টা কমপ্লিটলি ডিফারেন্ট। সো হুম। বিমান ছিনতাইয়ের এই ঘটনা মুহূর্তে ফ্রান্স ছাপিয়ে ইউরোপে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সমস্ত টিভি চ্যানেলগুলো কিছুক্ষণ পর পর এই ঘটনার বিবরণ প্রচার করতে থাকে। বিশ্বজুড়ে চলে যুদ্ধবিরোধী ও মানবতা পক্ষের আন্দোলনকারীদের কাছে যা নামের ওই বাবরি দোলানো যুবক ততক্ষণে রীতিমতো হিরো। বিমানটিকে মুক্ত করতে ফরাসি সরকার এক ফাঁদ আঁকলো রেড ক্রস ও অর্ডি দ্য মান্থে নামে আরেক ফরাসি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায়। বিকেল 5টার দিকে বিমানবন্দরে 2টো ওষুধ ভর্তি গাড়ি আনা হয়, 1 টন ওষুধ। গাড়ির চালক ও স্বেচ্ছাসেবকের বেশে বিমানে প্রবেশ করে পুলিশের বিশেষ শাখার 4 জন সদস্য। পুলিশ সদস্যরা অশোকের বাক্স নামানোর নাম করে যার হাতে একটি বাক্স তুলে দিয়ে তাকে আক্রমণ করে বসে। ধস্তাধস্তির এক পর্যায়ে যাকে পুলিশ আটক করে এবং গ্রেফতারের পর জয়ের কাছে কোনো বোমা খুঁজে পাওয়া যায়নি। সো বোমার ব্যাপারটা পুরোটাই ছিল আসলে ধাপ্পাবাজি। তো বোমার যে জিনিসটা সে ক্যারি করছিল তার মধ্যে ছিল কিছু বৈদ্যুতিক তার, 1 কপি বাইবেল এবং একটি ইলেকট্রিক শেভার। ফরাসি সরকার অবশ্য প্রতিশ্রুতি রেখেছিল ডিসেম্বরের 8 তারিখে জেলে থাকা অবস্থাতেই ফরাসি রেড ক্রস ও নাইটস হাসপাতাল শরণার্থীদের জন্য সে 20 টন ওষুধ এবং শিশু খাদ্য পাঠায়। তো একেই আর কি হিরো বলে, মানে ওই জেনারেশনের কাছ থেকে আমার মনে হয় আমাদের জেনারেশন বা এই যে সো কল্ড জেনারেশন জি, এদের আসলে অনেক কিছু শেখার আছে।
অনেক কিছু শেখার আছে। হ্যাঁ। তো এর পরের ঘটনা হলো, হ্যাঁ, তো জয়ের যেটা যে উদ্দেশ্য নিয়ে এই অস্বাভাবিক এই সাহসী কাজটা করেছিল, সেই উদ্দেশ্যটা অবশ্যই মানে হয়েছিল, উদ্দেশ্যটা সে মানে পূরণ করতে পেরেছিল। আদালত জকুয়েকে 5 বছরের কারাদণ্ড দেয়। কারাগারে থাকা অবস্থায় জর পক্ষে ফ্রান্স ও বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়ে ওঠেন। অনেক আইনি লড়াইয়ের পর তারপর তার শাস্তির মেয়াদ কমিয়ে 3 বছর কমিয়ে দেওয়া হয়, এবং ফাইনালি 1973 সালে জকে মুক্তি দেওয়া হয়। এটাই অদিতি, দেখো কত মানুষের কত ধরনের সম্পৃক্ততায় একটা দেশ পাওয়া, তাই না? হ্যাঁ, সেটাই। সেই জায়গাগুলো এবং যখন নষ্ট হতে থাকে দিনে দিনে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে থাকে, বা বাংলাদেশকে কেউ গালি দিচ্ছে, বাংলাদেশ নিয়ে কটু কথা বলছে, তখন কিন্তু বুকটা ভেঙে যায়, সত্যি কথা যেটা। সে সময় আপনি দেখেন 1971 সালের 3রা ডিসেম্বরেও বাংলাদেশ নিয়ে পুরো বিশ্বব্যাপী কিন্তু একটা ঝড় বয়ে গিয়েছিল। হ্যাঁ, বাট দ্যাট ওয়াজ লাইক এ পজিটিভ পজিটিভ হুম, স্টোন। সেটাই। এখন যদি আপনি আন্তর্জাতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক মহলগুলোতে যদি দেখেন বাংলাদেশ নিয়ে কি আলোচনা হচ্ছে, বাংলাদেশকে সবাই এখন একটা কাইন্ড অফ মানে বলতে যাচ্ছে, অ্যাবাউট টু সে যে এটা আসলে একটা টেররিস্ট কান্ট্রি, এবং এখানে ল অ্যান্ড অর্ডার কমপ্লিটলি ব্রোকেন। দেশে কোনো নিরাপত্তা নেই। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, ইউকে গভর্নমেন্ট কিন্তু আজকে একটা হুম হুম রেস্ট্রিকশন দিয়েছে তাদের তাদের হুম। সিটিজেনদের বাংলাদেশে ট্রাভেল করবার ব্যাপারে। ট্রাভেল করার ব্যাপারে, হ্যাঁ। দেখেছি, তো আমি দেখেছি। তো এটা এটা যে কতটা লজ্জাজনক আমাদের জন্য, মানে সত্যি কথা, আমি জানি কাল পরশু বাদে আমার কলিগরা হয়তো আমাকে কোয়েশ্চেন করবে যে তোমাদের দেশে কি হচ্ছে, কেন এই ধরনের ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, তোমাকে আমি খুবই বলি খুবই নাই, লজ্জাজনক। তোমাকে বলি নাই যেদিন মানে বিগত সরকার যেদিন পতন হলো, এবং যখন গণভবনে লুটপাট হচ্ছে, আমি তো এখানে যেখানে জব করি সেখানে বিভিন্ন দেশের মানুষ আছে, মনে করো যে নাইজেরিয়ান, সিরিয়ান, সৌদি আরব, পাকিস্তান, ইন্ডিয়া, আমরা একটা মাল্টি মানে কালচারের মধ্যে কাজ করি। ডাইভার্স কমিউনিটি, হ্যাঁ। হ্যাঁ, হুম। প্যালেস্টাইনের লোক আছে, জর্ডানের আছে, সোমালিয়া আছে। তো আমার নাইজেরিয়ান কলিগ, সে খুবই ইয়াং, সে আমাকে এসে বললো যে আফসানা, হোয়াট ইজ গোয়িং অন ইন ইউর কান্ট্রি। আমি বললাম যে ইটস এ পলিটিক্যাল আনরেস্ট ইজ গোয়িং অন। তো সে আমাকে বলে যে ইউ পিপল আর ড্যান্সিং উইথ দ্য লিঙ্গারি অফ ইউর প্রাইম মিনিস্টার। মানে তুমি তোমাদের প্রাইম মিনিস্টারের ব্রা নিয়ে নাচানাচি করতেছো, ইউ পিপল আর লাইক দিস। তোমাকে দেখে তো মনে হয় না তোমার দেশের মানুষ এরকম ইনসেইন? তোমরা এরকম হয়ে গেলা কিভাবে? আমি বললাম যে কখনো কখনো কিছু অংশ এরকম উন্মাদনায় মাতে, তাদেরকে দিয়ে আমাদের সবাইকে জাজ করার কোনো কারণ নাই, এছাড়া তো আর কোনো বক্তব্য নাই। না, সে এছাড়া কোনো বক্তব্য নাই। এবং এটাই এটাই আমাদের জন্য সে নিজে একজন নারী, এবং সে খুব অল্প বয়স্ক নারী, তাকে এটা এমন ভাবে হর্ন করছে যে, কথা হচ্ছে যে তোমার তোমার শাসক পছন্দ নাই হতে পারে, আমাদের নাইজেরিয়াতেও আমাদের শাসক পছন্দ হয় না, তাই বলে আমরা অন্তর্বাস নিয়ে লাফালাফি করব কেন? এই ধরনের মানসিকতা কেন হবে? তোমাদের দেশের মানুষের মানসিকতা তো এরকম হওয়ার কথা না। আমি ওকে ওর সবসময় আমাদের লিবারেশন ওয়ারের কথা ইত্যাদি ইত্যাদি আমি তাকে বলেছি, সে ইন্টারেস্ট নিয়ে দেখেছে, যেহেতু ইয়াং মানুষ, আমার মনে হচ্ছে তাকে আমি ওইভাবে কমিউনিকেট করা উচিত। তারপর সে আমাদের ক্রিকেট দল সম্পর্কে জানে, নারী ক্রিকেট দলের বিভিন্ন রকমের সাফল্য আমি তাকে দেখিয়েছি, কিন্তু দ্যাট ডে ওই কণ্ঠ আমার এখনো কানে বাজে যে আফসানা, ইউ পিপল আর লাইক দিস। আমি ওই জিনিস থেকে বের হতে পারি না। এই এটাই আর কি, মানুষ নিজ দেশকে কিভাবে ভালোবাসবে বা রিপ্রেজেন্ট করবে সেটা সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করে সত্যিকার অর্থে। অবশ্যই, অবশ্যই। আমি আমি তোমাকে দেখো মুক্তিযুদ্ধের সময়ের একটা ঘটনা বলি, যে ইন্দিরা গান্ধীর একটা জনসভা ছিল, সেটা ছিল হচ্ছে গিয়ে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 4ঠা ডিসেম্বর, কিন্তু উনি একদিন জনসভা এগিয়ে নিয়ে আসে। এটা নিয়ে তো মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয় যে কি কারণে উনি জনসভা এগিয়ে নিয়ে আসতেন। তিনি কলকাতা এলেন, ভাষণও দিলেন, এমন কোনো চমকপ্রদ কথাও বলেন নাই, রণহুঙ্কারও দেন নাই, যুদ্ধ শুরু করা বা বাংলাদেশকে স্বীকৃতি দিবেন কি সে বিষয়েও কিন্তু উনি কিছু বলেন নাই। ভাষণ দেওয়ার সময় বিকাল 5:30টার দিকে মঞ্চে ইন্দিরার হাতে একটি চিরকুট আসে। চিরকুট পেয়ে ক্ষণিকের জন্য থামলেন ইন্দিরা, কয়েক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দ্রুত জনসভা ত্যাগ করেন। কলকাতার রাজভবনে এসে জানতে পারেন পশ্চিম ফ্রন্টে বিমান হামলা করেছে পাকিস্তান। দেখো, পাকিস্তান কিন্তু সবসময় প্রথমে হামলা করে। ভারতের হ্যাঁ, কিন্তু একটা নীতি আছে, তারা
তাদের উপর হামলা না হলে তারা কখনো হ্যাঁ। হামলা করা শুরু না। করে না। না। পাকিস্তান যুদ্ধ শুরু করে দিয়েছে 3রা ডিসেম্বর। সেই রাতে দিল্লি ফিরে ইন্দিরা প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে বসলেন, ডাকলেন মন্ত্রিসভার বিশেষ বৈঠক। ভারতের রাষ্ট্রপতি শ্রী ভিভি গিরি ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে রাত 10:30টায় সারা ভারতে জরুরি অবস্থা জারি করেন। খানিক বাদে জাতির উদ্দেশ্যে ভাষণে ইন্দিরা পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন। ভারতের পূর্বাঞ্চল কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগ সিং অরোরাকে অধিনায়ক করে বাংলাদেশ ভারতের সশস্ত্র বাহিনী নিয়ে গঠিত হয় মিত্র বাহিনী। বিজয়ের দ্বার প্রান্তে থাকা মুক্তিবাহিনীর সাথে সম্মুখ সমরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো ভারতীয় সেনাবাহিনী। তথ্যসূত্র যুগান্তর, 4ঠা ডিসেম্বর 1971 এবং 71-এর 10 মাস, রবীন্দ্রনাথ ত্রিবেদী। এই যে দেখো, ভারতের অবদান আমাদের মুক্তিযুদ্ধের সময়, আমরা সেটাকে এখন পদদলিত করে আমরা আবার আমাদেরকে, যারা অত্যাচার করেছে বহু বছর ধরে, আমাদেরকে মেরেছে, আমাদের 30 লক্ষ শহীদ হয়েছে, তাদের সাথেই আমরা আবার একাত্ম তাদের সাথে হওয়ার আমরা জন্য। করমর্দন করছি এবং তাদেরকে হ্যাঁ, এখন বুকে আগলে ধরে সমস্ত অতীতের কূটনৈতিক সব গ্লানি। হ্যাঁ। কূটনৈতিক কারণে অনেক ধরনের সম্পর্ক স্থাপিত হতেই পারে, হ্যাঁ। তাই না? এই বৈশ্বিক রাজনীতিতে কূটনৈতিক কারণে অনেক ধরনের সম্পর্ক স্থাপিত হতেই পারে, কিন্তু পায়ে পাড়া দিয়ে আরেকটা রাষ্ট্রের সাথে ঝগড়া তৈরি করা, সম্পর্কের অবনতি করা, এটা খুবই হাস্যকর, যেভাবে আমরা কাজগুলা হ্যাঁ। করেছি আর কি। হ্যাঁ। 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 সেটাই সেটাই। আমি বুঝতে পারছি আপনি কোন ঘটনাগুলোর কথা মানে ইঙ্গিত হুম হুম করছেন। হুম মানে হুম এটা হুম এটা আবারও খুবই, আমি বলবো খুবই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য, কারণ ভারত আমাদের একটা প্রতিবেশী দেশ। হুম হুম। একটা সত্যি কথা, মানে মানুষ, আমি জানি না মানে মানুষ এই জিনিসটা কেন বুঝতে চায় না, সেটা হচ্ছে যে একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে তো ঝগড়া করে মারপিট করে তাদেরকে মানে কন্টিনিউয়াস আপনার এনিমি বানিয়ে আপনি তো থাকতে পারবেন না, এবং এটা তো উচিত না। আপনি হ্যাঁ, ধরে নেন লোচন আপু, আমি যে বাড়িতে থাকি, হুম হুম। আমার পাশে দুই পাশে দুটো বাড়ি। হ্যাঁ। এখন এই দুই নেইবারের সাথে আমি যদি কন্টিনিউয়াস ঝগড়া করতে থাকি, প্রত্যেকটা ইস্যু নিয়ে যদি তাদেরকে গালিগালাজ করতে থাকি, প্রত্যেকটা ইস্যু নিয়ে যদি তাদের সাথে ফাইট করতে থাকি, তাহলে আমার আমার নিজেরই তো অস্তিত্ব সংকটটা তৈরি হবে। এখন যেটা হয়েছে, এটা অদিতি দেখা যাচ্ছে যে এটা এক ধরনের সুডো উত্তেজনা তৈরি করা, ছদ্মবেশী উত্তেজনা তৈরি করা। সত্যিকার অর্থে ওই কাজগুলা গভর্নমেন্টের তরফ থেকে হবে না, যেটা নিয়ে জনগণ খুব উত্তেজিত। তারা মাঠ গরম করে রেখেছে। কারণ হচ্ছে যে তুমি দেখো, ভারতের সাথে যে চুক্তিগুলো আছে আমাদের, বড় ধরনের চুক্তি, সেগুলা কিন্তু গতকাল ছাত্ররা বৈঠক করে বলেছে জনসমক্ষে আনার জন্য। হোয়ারএজ গভর্নমেন্ট কিন্তু কোনো চুক্তি এই পর্যন্ত বাতিল করে না এবং করবেও না। বাতিল করার সামর্থ্য তো মনে হয় না, সেটা যেই গভর্নমেন্টে আসুক, সেটা হ্যাঁ, আপনার ইউনুস সরকারি গভর্নমেন্টে আসুক বা যেই আসুক, প্রপার 19 ইলেকশন করে। হ্যাঁ। হ্যাঁ। 19-20 যেই বিএনপি আসুক। আসুক। হ্যাঁ, হ্যাঁ। বিএনপি আসুক, যেই আসুক, তো তাদেরকে হ্যাঁ, এগুলোর তো এটাই মাধ্যমেই কিন্তু চলতে এটাই হবে। কিন্তু রিয়েলিটি। এখন এই ছাত্র সমন্বয়ক, আমি জানি না এরা অলমোস্ট আমার ছেলের বয়সী, তো এরা মানে এরা এখনো রক্ত অনেক গরম এবং না এদের না, এখনো রক্ত অভিজ্ঞতা গরম, অনেক কম। রক্ত গরম ভাবার বা অদিতি অভিজ্ঞতা কম ভাবার কোনো কারণ নাই। ওরা এক ধরনের টুলস হিসেবে কাজ করে। আম, যখনই দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের কোনো ধরনের আহ, সমস্যা তৈরি হচ্ছে, বা গভর্নমেন্ট জনপ্রিয় না, বা কোনো গভর্নমেন্ট কোনো বিষয় সমাধান করতে পারছে না, তখন এই ধরনের জিনিসগুলোকে, এই ধরনের এলিমেন্ট গুলাকে এনে মানুষের মনোযোগ সরানোর জন্য এই কাজগুলো অনবরত করা হচ্ছে। এবং সাধারণ জনগণ, দুই দেশের সাধারণ জনগণই আমি বলবো, দুই কি দেশেরই। হুম। হ্যাঁ, হুম। কি কারণে এই ধরনের ফাঁদে পা দিচ্ছে, এটা আমার কাছে একটা রহস্য। কি কারণে? আমি আজকে যদি অন্য দেশের পতাকা পোড়াই বা অন্য দেশের পতাকা অবমাননা করি, আমার কি 2 টাকা আয় বাড়বে? আমার নিরাপত্তা বাড়বে? আমি কি শিক্ষা চিকিৎসা রেগুলার এনশিওর হবে আমার? এটাই হবে, এটাই আমার কথা হবে তো লোচন না। আপু। হ্যাঁ। আপনি সম্মান কিন্তু তখনই পাবেন যখন আপনি আরেকজনকে সেই সম্মানটা দেবেন। হুম, আগরতলাতে যে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশ হাই কমিশনের ইয়েতে ওরা পতাকা পুড়িয়েছে, ওখানে যারা ইয়ে আছে, যারা এটা যাদের আক্রমণ যাদের করেছে। কর্মী ছিলেন, হ্যাঁ, তাদেরকে আক্রমণ করেছে। দিস ইজ ভেরি ভেরি আনএক্সেপ্টেবল। হ্যাঁ। দুই আনএক্সেপ্টেবল, দিকে বাট তারা কিন্তু সাথে সাথে অদিতি দেখো একটা স্টেপ নিয়েছে, তারা তারা গ্রেপ্তার স্টেপ নিয়েছে। করেছে, হ্যাঁ। হ্যাঁ। সাসপেন্ড হ্যাঁ। করেছে, এবং হ্যাঁ, তারা সেটাও কূটনৈতিক সত্যি। ভাবে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে। তারা কিন্তু কূটনৈতিক হ্যাঁ। জিনিস, যে রুলস এন্ড রেগুলেশনস বা আমরা প্রোটোকল বলি, সেগুলা কিন্তু তারা স্টেপ বাই স্টেপ ফলো তারা করেছে। সেগুলো সবই করেছে। হ্যাঁ, সেজন্য আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই এবং অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনি কি ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট দেখেছেন, এই যে ইন্ডিয়ার পতাকা দিয়ে পাপোশ বানিয়ে যে না বিভিন্ন না, শিক্ষা এবং প্রতিষ্ঠানের
তারা দরজায় রাখা যখন হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার যখন এসছে, তখন কিন্তু ওই যে ইন্দিরা গান্ধী সেন্টার যেটা ছিল, যেটা সেটা ভারতীয় পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এমবেসির হ্যাঁ, নিজস্ব জায়গা ছিল, হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু পুড়িয়ে দিয়েছে, তছনছ করেছে, এই ধরনের কোনো ধরনের তারপর তারা কিন্তু যমুনা ফিউচার পার্কে যে ভিসা সেন্টার আছে হ্যাঁ, হ্যাঁ, আমাদের দেশের, সেখানেও অ্যাটাক অতি করেছে। অতি হুম, অতি উৎসাহী জনগণ সেখানেও অ্যাটাক করেছে। তো অ্যাটাক দিনে করেছে। দিনে 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 তো আমরাই জিনিসগুলো অনেকভাবে একাট্টা করেছি, চিকেন নেক কেটে ফেলবো, অমুক তমুক করে করে আমরা জিনিসগুলো এই পর্যায়ে এনেছি। আপু, পতাকা নিয়ে যে ঘটনাটা হয়েছে দুঃখজনক হলেও সত্যি, ঘটনাটা বাংলাদেশ থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, এটাই। বাংলাদেশে থেকে কিছু কিছু উৎসাহী ছাত্র জনতা, সো কল্ড ছাত্র জনতা, তারা হঠাৎ করে ডিসিশন নিয়েছে, তারা ওই যে ভারতের পতাকা বানিয়ে কারণ পা দিয়ে হচ্ছে যে মারাবে। জাতীয় ঐক্যের যে জায়গা আমরা বলি, জাতীয় ঐক্যের যে জায়গা, জাতীয় ইস্যু যেগুলা তৈরি হয়, যেখানে মানুষ ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে একসাথে হতে পারে, রাজনৈতিক চেতনা নির্বিশেষে একসাথে হতে পারে, সেই জায়গাগুলা যেহেতু একেবারে ছিন্ন ভিন্ন অবস্থায় আছে এবং কোনোভাবে লোক সমাগম করা যাচ্ছিল না, তাই একটা হুম, জাতীয় ইস্যু তৈরি করা হচ্ছে মানুষকে একসাথে করার জন্য, যে এখন আমার অবস্থান ধরো বা তোমার অবস্থান ধরো, আল্লাহ না করুক বা স্রষ্টা না করুক, যদি দুই দেশের মধ্যে সেই ধরনের কোনো বৈরী রিলেশন তৈরি হয় এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, আমি তো ন্যাচারালি আমাদের দেশের পক্ষে থাকতে হবে, তখন কিন্তু অবশ্যই। ভারত কি করেছে না করেছে আমরা কিছু বলতে পারবো না, না, অবশ্যই, বা অবশ্যই, ভারতকে উস্কানোর জন্য বাংলাদেশ কি করেছে সেটা আর আমরা বলতে পারবো না। তো সেটা আমরা তারা বলতে পারবো না। এই এই হুম। জায়গাটাকেই কাজে লাগিয়ে, জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে জনগণকে একেবারে রাখাল যেরকম পাল ইয়ে করতে গরুর থাকে, পাল, হ্যাঁ, হ্যাঁ গরুর হ্যাঁ, পাল মাঠে সেরকম নিয়ে যায়। চায়, হুম। সেরকম করছে আর কি, এবং নানা ধরনের উস্কানি দিচ্ছে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে আপু, দুঃখজনক ভাবে ব্যাপারটা আমি ভয় পাচ্ছি এটাই, যে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে না হয়ে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কাহিনী হয় কিনা, যে বাঁশি বাজাতে এটাই। বাজাতে সমস্ত শহরের সমস্ত লোকজনকে নিয়ে মানে যদি নদীতে ঝাঁপ দিতে হয়, হুম 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 হুম। কনসিকুয়েন্স যদি সেরকম কিছু হয়, আমি সেটাই ভয় পাচ্ছি। সেটাই মানে সেটাই সেটাই। এটাই আর কি এখন, এটার তো যে দিদি, কনসিকুয়েন্সটা কোন দিকে কি হবে, সময় সেটা বলে এটাই, দেবে। সময় সেটা বলে দিবে। লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড গেট রেডি ফর দ্য ওর্স্ট, এটা আমার সব সময় কথা আর কি, দুই ধরনের জিনিসের জন্যই প্রস্তুত থাকতে হয়। আমরা আজকে, আমরা যারা প্র্যাকটিক্যাল মাইন্ডেড, আমাদের তো সেভাবেই চলতে হয়, আসলে হুম, সেভাবে না চলে আমরা আমাদের উপায় নেই। আমরা আসলে আজকে 3রা ডিসেম্বর 1971 এবং 3রা ডিসেম্বর 2024 দুইটাই স্মরণে রেখে আমরা আজকে আস্তে আস্তে বাড়ি যাই। হ্যাঁ, আবার কথা হবে, বাড়ি যাই, দেখা হবে। আবার কথা হবে। হ্যাঁ, ভালো হ্যাঁ থাকবেন। আরো হ্যাঁ। কিছু ঘটনার অপেক্ষা এবং আড্ডার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। বাই। বাই বাই।